আজ 7 দিন অপেক্ষা করার পরও যখন নীলুফা ফেরেনি, বাধ্য হয়ে করিম শেখ নিজেই যান নীলুফার বাড়িতে। নীলুফাকে যে ফোন দিবে তার কোনো উপায় নেই, কারণ নীলুফার নিজস্ব কোনো ফোন নেই। অন্যদিকে তার শ্বশুর শালাকে ফোন দিলেও তারা তার নাম শুনলেই কল কেটে দিয়েছে। প্রথমে করিম শেখের রাগ হয়েছিল, ও ভেবেছিল থাক ওখানে, আর এই বাসায় নিয়ে আসবে না। কিন্তু স্ত্রী সন্তানদের কথা যে তার প্রতিনিয়ত মনে পড়ে। আগে বুকে আগলে না রাখলেও চোখের সামনে তো অন্তত দেখা পেত, এখন তো ওটাও পায় না। এই 7 দিনে করিম শেখের বাড়ির যা অবস্থা, রোকেয়া বানু বয়সের ভারে কাজ করতে পারে না, ফলে একটু থালা বাসন কাপড় চোপড় সব অভাবে পড়ে আছে 7 দিন ধরে। সেদিন অনুষ্ঠানের একটু থালা বাসনও পড়ে আছে, পুরো বাড়ি জুড়ে গন্ধ। অন্যদিকে রোকেয়া বানুর মেয়েরা বাধ্য হয়ে নিজেদের কাজের জন্য কাজের মেয়ে রাখছে। তারা তাদের মাকেও বলেছিল কাজের মেয়েরা, কিন্তু রোকেয়া বানু জিদ ধরেছে, তার কথা নীলুফা ফিরলে ওকে দিয়ে ঘরে সব কাজ করাবেন। আজকে বাধ্য হয়ে সে নিজেই করিম শেখের কাছে গিয়ে বলে, আব্বা এমনি কি আর সংসার হয়? তুই জেদ করছিলি বলেই ও ছোট লোকের মেয়েরে ঘরে বিয়ে করে আনছিলাম, না হলে কত ভালো বংশের ভদ্র মাইয়া ছিল আমার হাতে। দেখ কত ব্যর্থমিস মাইয়া মানুষ, সংসার তুই বাপের বাড়ি যায় পড়ে আছে। তোকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তুই আজকেই যাবি নীলুফা গো বাড়ি, কবি যে হয় আজকেই বাড়ি ফিরবি, নাইলে তোরা তালাক দিমু। করিম শেখ মনে মনে মায়ের আদেশেরই অপেক্ষা করছিল। তারও যে মন চাচ্ছিল নীলুফাকে যে নিয়ে আসতে, কিন্তু মায়ের নিষেধ ছিল বলে সাহস পাচ্ছিল না যাওয়ার। পাশে যদি মা কষ্ট পায়। নীলুফা আর তার বাচ্চারা তাদের নতুন ঘরে উঠেছে 2 দিন হলো। তাদের মূল বাসার বারান্দার সাথে টিন দিয়া 2টা রুম করছে, সাথে ছোট্ট একটা চুলার ঘর। ওদের বাসার শৌচাগার বারান্দার সাথে লাগোয়া বিদায় আলাদা করে সেটা তৈরি করতে হয়নি। আপাতত কয়েকটা হাড়ি পাতিল কিনেছে, আর 1800 টাকা দিয়ে 2টা চৌকি, আর 800 টাকা দিয়ে একটা পড়ার টেবিল। এদিকে বছরের 2য় মাস হওয়ায় বাচ্চা দুটোকে এখানকার সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে নতুন টিউশনিও দিয়েছে, নিজেও ওই হোস্টেলের রাঁধুনি হিসেবে কাজ করছে। প্রতিবার রান্না শেষে হোস্টেল সুপার নীলুফা আর নীলুফার বাচ্চাদের জন্য খাবার পাঠিয়ে দেয় নীলুফার সাথে। অন্যদিকে সাজ্জা তো বসেনি, এখানে পাশে একটা মুদির দোকানে সে কর্মী হিসাবে ঢুকেছে। প্রতিদিন দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বেতন 2000 টাকা। এই টাকাতেই তার সব টিউশনি ফি বা বই খাতার সব খরচ মিটে যায়। অন্যদিকে নীলুফা তার কানের ছোট্ট রিং 2টা 7000-এ বিক্রি করেছে। যদিও বিয়ের সব গহনায় তার শাশুড়ি বিয়ের রাতে নিয়ে নিয়েছিল, এই রিং জোড়া সে লুকিয়ে রেখেছিল। শাশুড়ি নিয়ে নিবে এই ভয়ে সে কখনো সেগুলো বের করেনি। যাই হোক, সর্বোপরি নীলুফা ভালোই আছে আর ছেলে মেয়েদের নিয়ে। আজকে হোস্টেলে দুপুরে রান্না শেষে হাতে খাবার নিয়ে নীলুফা বাসায় ঢুকছিল, কিন্তু বারান্দার কাছে তার মা তাকে থামিয়ে দেয়। ধীরে কণ্ঠে বলে, জামাই আসছে, বৈঠক করে তোর বাপের সাথে কথা বলছে। করিম শেখ কথা শুনেই যেন নীলুফার রাগ সপ্তম আকাশে। রাগে সে গেল বৈঠক ঘরে, যেই বলল এখানে কি করতে এসেছেন। করিম শেখ নীলুফার কণ্ঠ শুনে চমকে উঠল। এ কোন নীলুফাকে দেখছে সে? 7 দিনে এত পরিবর্তন! এই 7 দিনে যেন তার চেহারাটা আরো উজ্জ্বল হয়েছে, স্বাস্থ্য একটু বেড়েছে। নীলুফা আরো চিল্লিয়ে বলল, কেন এসেছেন? বের হয়ে যান আমার বাসা থেকে। নীলুফার এরূপ ব্যবহারে অবাক হলো করিম শেখ। আসার আগেও ভেবেছিল যে নীলুফা তাকে দেখার সাথে সাথে চোখের পানি ফেলবে, ক্ষমা চাইবে, কিন্তু আসার পর থেকে সে যেন অবাক হচ্ছে। এখানে আসার পরেই সে শ্বশুরের কাছে জানতে পেরেছে নীলুফা কাছে মেয়েদের হোস্টেলের রাঁধুনির কাজ নিয়েছে। তার ছেলে সাজ্জাদও নাকি কাজ করে। সাজ্জাদ মিহা এখানে স্কুলেও ভর্তি হয়ে গেছে। এদিকে নীলুফা নিজের ঘরও তুলেছে, নিজের আলাদা খায়, বাপ ভাইয়ের উপর নির্ভর না। এসব কিছু শুনে করিম শেখের যেন আকাশ থেকে পড়েছে। তার শান্তশিষ্ট নীলুফা এখন নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছে, নিজে কামাই করে। এর মধ্যে নীলুফার আগমন আর তার তেজ রূপ দেখে সে আরো বেশি হতবাক হয়ে যায়। কি হলো, চুপ করে আসো কেন? এখান থেকে যাও। করিম শেখ এবার বেশ অপমানিত বোধ করলো, রাগান্বিত কণ্ঠে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নীলুফা, আমি তোমার স্বামী, ভুলে যেও না। তাচ্ছিল্য হেসে নীলুফা বলল, কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? স্বামী হিসেবে কোনোদিন দায়িত্বটা পালন করেছেন? একটু বলেন। থতমত খেলো করিম শেখ, কিছু বলার মতো খুঁজে পেল না। আসলেই তো সে ভালো সন্তান আর ভালো ভাই হতে যেয়ে কখনোই ভালো স্বামী আর ভালো বাবা হতে পারেনি, কিন্তু সেটা তো আর প্রকাশ করলে চলবে না। তাই এবার শান্ত কণ্ঠে বলল, দেখো নীলুফা, যা হওয়ার হয়ে গেছে। সব সংসারে একটু একটু ঝামেলা লেগেই থাকে, তাই বলে কেউ সংসার ছেলে এভাবে বাপের বাড়ি চলে আসে? আর মাও বলেছে তোমাকে নিয়ে যেতে। ও, তার মানে আপনাকে আম্মা পাঠিয়েছে? তাই তো বলি, আপনার তো আবার আম্মার কথার বাইরে এক পাও যাওয়ার মুরুদ নাই। মুখ সামলে কথা বলো নীলুফা, এই একদম চুপ, আমাকে দেমাক দেখাতে আসবেন না। কেন? ফ্রি ফ্রি চাকরানিটাকে আর পাচ্ছেন না আপনার মা বোন, তাই আমাকে নিতে এসেছেন? ওসব তোমার দায়িত্ব নীলুফা? কোনটা দায়িত্ব? সেই 14 বছর বয়স থেকে আপনার দামরা বোনদের কাপড় দুই, এমনকি তাদের মাসিকের কাপড়টা আমি দুই, এটা আমার দায়িত্ব? আপনার ভাগিনা ভাগ্নিদের গুমুত সব আমি ধুয়েছি, কিন্তু একটা দিনও কি আপনার বোনের আমার বাচ্চার কাপড় ধুয়েছে?
এই যে আপনার দুলা ভাইয়েরা আসে, তাদের জাইঙ্গা পর্যন্ত আমি ধুই। আপনার বোন জামাইয়ের মিলনের পরের কাপড় পর্যন্ত আমাকেই ধুয়ে দিতে হয়। এগুলো আমার দায়িত্ব। শ্বশুর শাশুড়ির সামনে স্ত্রীর মুখে এসব লাগামহীন কথা শুনে লজ্জায় মাথা নামালো করিম শেখ। মিনমিন করে বলল, এসব কথা বাসায় যে বললো পারতে নীলুফা। নীলুফা তেজি কণ্ঠে বলল, এই কিসের বাসা? হ্যাঁ, কোন বাসা? এই যে বারান্দার পাশে দুটো ঘর দেখছেন টিনের, ওইটা আমার বাসা, আমার সংসার, এখানে আমার সুখ। নীলুফা বোঝার চেষ্টা করো, বাসায় যে এসব কথা বলি, জেদ করো না। তোমার জেদের কারণে সাজ্জাদ মানুষের দোকানে কর্মচারী হয়েছে। তো আপনার বাসায় কোন দিক থেকে ভালো ছিল সে? আমার ছেলে মেয়েকে একটা টিউশনি পর্যন্ত দেননি আপনি। জানেন আমি যে শাড়িটা পরেছি সেটা কই থেকে পেয়েছি? সেলাই করে যে টাকা পেতাম ওইটা দিয়ে পাশের বাসার মিলা ভাবির কাছ থেকে পুরনো শাড়ি 50 টাকা দিয়ে কিনতাম। ভাবির বাচ্চাদের পুরনো কাপড় কম দামে কিনে আমার বাচ্চাদের দিতাম। আর এখন আমার মেয়ে 2টা টিউশনি করে, ছেলেটা 3টে টিউশনি দিয়েছি। 2 বেলা মাছ মাংস ডিম পাতে পরে মেয়েটা আমার গান শিখছে। কি অবাক লাগছে? যেই সুখ আপনি 16 বছরে আমাদের দিতে পারেননি, সেই সুখ আমরা মাত্র 7 দিনে পেয়েছি, তাও আপনার এই নরক সম বাড়ি থেকে বের হয়ে। তাই দয়া করে আমাদের মুক্তি দিন। আপনার মতো কাপুরুষ স্বামী আর বাবা থেকে দূরে থেকে আমরা খুব ভালো আছি। আর শোনেন, আমার বিয়ের গহনাগুলো পাঠিয়ে দিবেন, যেগুলো বিয়ের রাতে আপনার মা জোর করে খুলে নিয়েছিল। বাকি রইল তালাকের কথা, চাইলে এখনই তালাক দিতে পারেন, আমার সমস্যা নেই। আপনার মতো কাপুরুষের জন্য তো আমার সারাটা জীবন নষ্ট করব না। বয়স আছে, এবার একটা মেরুদণ্ডযুক্ত পুরুষকে বিয়ে করব, যে স্ত্রীকে সম্মান করতে জানে, ভালো বাবা হতে পারে। বলেই নীলুফা চলে গেল। এদিকে করিম শেখ বাক হারা হলো। কি বলল নীলুফা? সে নতুন করে বিয়ে করবে? এই 16 বছরে কি একটুও মায়া জন্মায়নি নিজের সংসারের প্রতি? অবশ্য মায়া জন্মাবে কি করে? করিম শেখ কি কখনো তাকে ভালোবাসার মতো কোনো আচরণ করেছে? উল্টো মা বোনের কথায় তাদের খুশি করতে গিয়ে যখন তখন স্ত্রীর গায়ে হাত তুলেছে। বাধ্য হয়ে মাথা নিচু করে প্রস্থান করতে গেলে রফিক মিয়া তাকে থামিয়ে বলে, বাবা, আমিও একসময় তোমার জায়গাতেই ছিলাম। মা বোনের সুখের চিন্তা করে স্ত্রী সন্তানদের প্রতি অনেক অন্যায় করেছি। নিজের শেষ সম্বলটাও বোনের ছেলে মেয়েদের পেছনে ঢেলেছি। নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছি। এখন দেখো, ওরা কেউ আমার পাশে নেই। আমার ছেলেটা আমার দায়িত্ব নিয়েছে। আমার মেয়েটাকে বোঝা বলে অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য করেছিল আমার মা বোন। কিন্তু আমার বোনের মেয়ে ঠিকই মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরি করছে, বড় অফিসারকে বিয়ে করেছে, বিদেশে ঘুরছে। তুমি যদি চালাক হও তবে আমার কথা বুঝবে, না হলে শেষ বয়সে পানি আগলায় দেওয়ার মতো মানুষ পাবে না। করিম শেখকে একা বাসায় ঢুকতে দেখে রোকেয়া বানু আর তার 3 মেয়ে যেন হকচকিয়ে গেল। রোকেয়া বানু তো ভেবেছিল নীলুফা লাফাইতে লাফাইতে চলে আসবে, তারপর তার আর তার মেয়েদের কাছে মাফ চাইবে। এই আশায় তিনি মেয়েদেরকে আগেই ডেকে এনেছিলেন। করিমের 3 বোনও তাদের ভাবিকে সায়স্তা করতে এখানে আসার আগে বাজার ঘুরে 5 কেজি ছোট মাছ কিনে এনেছে, নীলুফাকে দিয়ে বাঁচাবে বলে। আজকালকার বুয়াগুলো এসব কাজ করতে চায় না, যাও একটু কাজ করে ওটার জন্য ভারী অঙ্কের টাকা নেয়। কিন্তু যখন শুনলো নীলুফা আসেনি, তখন যেন বাস পড়লো 3 বোনের মাথায়। ইনু তো মুখ ফুসকে বলেই ফেলল, আল্লাহ, এতগুলো টাকায় যে মাছ কিনলাম ওগুলা কুটবে কে? বোনের কথায় হকচকিয়ে করিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, ছোট মাছ মানে? সাথে সাথে রিনু ইনুকে চুপ করিয়ে বলল, আরে ভাইয়া, আমাদের খুব ভাবির হাতের ছোট মাছ খেতে মন চাচ্ছিল, তাই বাজার থেকে ছোট মাছ আনছি। বোনের কথা করিমের বিশ্বাসযোগ্য মনে হলো না, তবুও শান্ত স্বরে বলল, তাহলে যা রান্না কর ছোট মাছ। কি বলো ভাইয়া, এখন এই রাতের বেলা ছোট মাছ কুটবো কেমনে? ভাবি তো নাই। করিম ব্রু কুসকে বলল, কুটবি কেমনে মানে? এই রাতের বেলা তো তোর ভাবি যেমনে কুটতো, তোরা ওইভাবে কুট, যেহেতু শখ করে কিনেছিস। কথা অন্যদিকে যাচ্ছে দেখে রোকেয়া বানু তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাতে বললেন, কিরে বউ কই তোর? করিম উঠোনে রাখা বেঞ্চে বসতে বসতে বলল, আসবে না। আসবে না মানে? এত দেমাক কিসের? সংসারে এইসব টুকটাক ঝামেলা হয়ই, তাই বলে বাড়ির বউ নাটক শুরু করবে? রাগ দেখিয়ে বললেন রোকেয়া বানু, ও আর ফিরবে না, তালাক চায় আমার কাছে। এবার যেন বিনা মেঘে বর্জ্যপাত হলো। তালাক চায় মানে? নীলুফার মতো মেয়ে তালাকের মতো সিদ্ধান্ত নিল? কেউ ভাবতেও পারছে না। রোকেয়া বানু বিস্মিত দৃষ্টিতে বলল, তালাক চায় মানে? ওই 2 টাকার মাইয়া তরে তালাক দিতে চায়? করিম বিরক্তি দৃষ্টিতে চেয়ে বলল, এটার আবার মানে কি আম্মা? তালাক মানে বুঝো না? রোকেয়া বানু অহংকারের সাথে বলে উঠলেন, তো তালাক দিয়ে চলে আসতে পারিস নাই? ওই বেটির পাকনা গজাইছে, 2 দিন না যাইতেই পাকনা ঝইরা পড়বো, তখন বুঝবো যে স্বামী ছাড়া জীবন কেমন নে চলে। করিম তাচ্ছিল্য হেসে বলল, ওরা ভালো আছে মা, আমার বাচ্চারা এখানে যেই সুখ আর সুবিধা পায়নি ওইটা ওরা ওখানে পাচ্ছে। নীলুফা নিজেই ইনকাম করছে, ওরা অনেক সুখে আছে মা। রোকেয়া বেগম যেন বিশ্বাসই করতে পারছেন না, নীলুফার মতো মেয়ে 7 দিনে নিজের অবস্থান শক্ত করে ফেলেছে। তবুও সান্ত্বনা স্বরে বলল, চিন্তা করিস না, তোর জন্য ওর চেয়ে সুন্দরী আর অল্প বয়সী মেয়ে আনবো আব্বা। কথাটা শেষ না হতেই করিম শেখ বলে উঠলো, আমাকে দ্বিতীয় বিয়ে করালে হয়তোবা তোমার আর তোমার মেয়েদের এই বাসায় আর জায়গা হবে না,
কারণ সবাই তো আর নীলুফা না। বলেই ঘরে চলে গেল করিম। চিন্তায় কপালে ভাঁজ পড়লো রোকেয়া বানুর। কথাটা সত্য। এদিকে 3 বোন বলে উঠলো, মা ভাইয়াকে আর বিয়ে দেওয়ার দরকার নেই, আমরা আছি, তুমি আসো, আমাদের বাচ্চারা আছে, ভাইয়ার আলাদা বউ বাচ্চার কি দরকার? আর ভাইয়া নতুন বিয়ে করলে যদি ওই বউ আমাদের খরচ দিতে না চায় আর ভাইয়াকে বশ করে, তখন দরকার নাই মা। এভাবে মা মেয়ে মিলে ষড়যন্ত্রে লিপ্ত হলো। ওদিকে দেয়ালের উপাশে দাঁড়িয়ে সব শুনলো করিম। নিজের কাছে বড্ড অসহায় মনে হচ্ছে তার। এত স্বার্থপর তার মা বোনেরা। রাতে খেতে বসেছে করিম, সাথে মা বোনেরা আর ভাগ্না ভাগ্নিরা সবাই আছে এই বাসায় খাবে। 3 বোন মিলে রেঁধেছে মুরগির মাংস, গরুর মাংস, পোলাও। করিম খেতে বসে জিজ্ঞেস করলো, কিরে ছোট মাছ কই? ও মা, এই রাতের বেলা মাছ কোটা সম্ভব নাকি? অবাক হয়ে বলল রিনু। তাহলে নীলুফা যে করতো, সে কি মানুষটা নাকি? জিজ্ঞেস করলো করিম। রোকেয়া বলল, নীলুফা বাড়ির বউ, ওটা ওর দায়িত্ব করিম। তোমরা মেয়েরাও তো কারো না কারো বাড়ির বউ, ওদের তো কোনোদিন দেখলাম না ননদ দেবরের খেদমত করতে। ভাইয়া আমাদের সংসার আমরা বুঝবো, তোমাকে ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নাকি বউ চলে গেছে বলে ওইটার জন্য আমাদের দায়ী করছো? বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো ইনু। করিম সেদিকে পাত্তা না দিয়ে তার মাকে সরাসরি বলল, নীলুফার বাপের বাড়ি থেকে যে গহনা দেওয়া হয়েছিল ওইগুলো কই মা? আমাকে কাল দিবে, নীলুফা ফেরত চেয়েছে। রিনু হিস হিস করে বলল, কেন দিবে মা ওগুলো এখন আমাদের। ওকে বলে দিস যে ওগুলো একটাও পাবে না। করিমও ভাতের থালি মেজেতে ছিটকে ফেলে বলল, কালকের মধ্যে গহনা ফেরত না দিলে তোদের একটাকেও আর খরচ দিব না, নিজের পথ নিজে খুঁজে নে। বলেই হাতে পানি ঢেলে বাসা থেকে বেরিয়ে গেল। অন্যদিকে জীবনের প্রথম ভাইয়ের এরকম আচরণ দেখে স্তব্ধা খেল 3 বোন। রোকেয়া বানু তখনও নিশ্চুপ, যেন কোনো অশনি সংকেত তার মনে দোলা দিচ্ছে। দেখতে দেখতে 4টা মাস কেটে গেল। নীলুফার ছোট্ট সংসার যেন সুখের কমতি নেই। নীলুফা হোস্টেলের কাজের পাশাপাশি নিজের ক্যাটারিং এর ছোটখাটো ব্যবসা শুরু করেছে। মোটামুটি ভালোই লাভ আসছে। অন্যদিকে করিম শেখও কয়েকদিনের পরে নীলুফার গহনা ফিরিয়ে দিয়েছে। তাই নীলুফা ভেবেছে পরের বছর ঘর দুটা পাকা করবে। নীলুফা ঘরে বসে নকশি কাঁথা সেলাই করছিল। হুট করে মালিহা বেগম দৌড়ে আসলেন। দর দর করে ঘাম ঝরছে তার। হাঁপাতে হাঁপাতে বললেন, নীলুফা, তোর স্বামীর দোকানে আগুন লাগছে রে মা, সব শেষ। জামাই হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি, আজকে 14 দিন ধরে। একটু আগে ফোন করছিল, তোরে দেখতে নাকি মন চায়। নীলুফা যেন পায়ের নিচের মাটি সরে গেল। সেদিনের কথাগুলো সে রাগের মাথায় বলল। করিম শেখ তার জীবনের প্রথম আর একমাত্র পুরুষ। জীবনের 16টা বছর তার সাথে কাটিয়েছে। যতই অন্যায় করুক স্বামী তার, কান্নায় ভেঙে পড়ল সে। কিছুক্ষণ আগে সদর হাসপাতালে পৌঁছেছে সে, কিন্তু সবচেয়ে অবাক হয়েছে করিম শেখকে বারান্দায় পড়ে থাকতে দেখে। যেই লোকের ইনকাম মাসে লাখ টাকা, সে কিনা সরকারি হাসপাতালের বারান্দায় পড়ে আছে। পাশে একজন অচেনা যুবক। ওনার মা বা বোন কাউকে পাশে দেখলো না। না পেরে জিজ্ঞেস করলো, আপনার বোনরা কই? বিপদের সময় হাত ছেড়ে দিয়েছে নাকি? লজ্জায় করিম শেখ কিছু বলতে পারলো না। দোকানের প্রায় 1 কোটি টাকার মালের লোকসান হয়েছে। পুরো দোকান পুরো ছারখার। এদিকে পাওনাদাররা তাদের পাওনা 40 লাখ টাকা ফেরত নিতে হাজির। করিম শেখের মাথায় হাত। কোথা থেকে টাকা দিবেন তিনি? হাতে যে একটা টাকাও নেই। সব ব্যবসার নতুন মাল ঢুকাতে ইনভেস্ট হয়ে গেছে, আর তার নিজস্ব কোনো প্রপার্টি বা সেভিংস নেই। এতদিন যত জমি জমা কিনেছে সব বোনদের নামে। বাধ্য হয়ে বোনদের কাছে গেলেন, কিন্তু কোনো বোনই তাকে সাহায্য করলো না। উল্টো ফিরিয়ে দিয়ে বলল, ওইসব জমির উপর করিমের কোনো অধিকার নেই। বোন হিসাবে ওরা ওদের প্রাপ্য পেয়েছে, আর ওই জমিগুলো তাদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে রেখেছে। ভাইকে সাহায্য করতে যেয়ে তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে পারবে না। বোনদের মুখে এসব কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল করিম। এই বোনদের জন্য এতদিন সে নিজের স্ত্রী সন্তানদের কষ্ট দিয়েছে, তাদের অবহেলা করেছে। বাসায় ফিরে করিম কাতর স্বরে তার মাকে সব জানালো। মা ও বোনদের পক্ষ নিলেন। করিম তবু শেষ আশা হিসেবে মায়ের পায়ে পড়ল যে মা গহনাগুলো যাতে বিক্রি করে, কিন্তু তার মাও মুখের উপর না করে দিল ওই গহনার উপর নাকি তার বোনদের অধিকার আছে। বাধ্য হয়ে নিজের দোকান দুটো বিক্রি করে দেয় করিম, কিন্তু প্রায় 20 লাখ টাকা বাকি আছে। এবার বাড়ি বিক্রি ছাড়া দ্বিতীয় উপায় নেই। কিন্তু বাড়ি বিক্রির কথা উঠতেই বোনরা এসে হাজির নিজেদের ভাগ নিতে। মা বোনদের আচরণে তাচ্ছিল্য হাসে করিম। তাদেরকে তাদের অংশ দিয়ে নিজের অংশ বেচে দিল সে। তা দিয়ে বাকি টাকা শোধ করলো। এরপর ব্যাচেলর মেসে নিজের জন্য একটা সিট নিল। মা তো এখন বোনদের বাড়ি, সেখানে তার জায়গা নেই। একদিন হুট করে সে হার্ট অ্যাটাক করে। রুমমেটরা তাকে হাসপাতালে নিয়ে আসে। অতীত মনে করে করিম শেখের চোখে পানি চলে এলো। নীলুফা বুঝলো, সাথে সাথে করিম শেখের জন্য কেবিন ভাড়া করলো। তারপর নিজের জমানো টাকা খরচ করে করিম শেখের চিকিৎসা করালো। কারণ সে ভালো মতোই জানে করিম শেখের মা বোনেরা তার চিকিৎসার পেছনে একটা টাকাও দিবে না। কিন্তু সে তো তার সন্তানদের বাবা হারা করতে চায় না। দূরে থাকুক, তবু তার সন্তানদের পিতা বেঁচে থাকুক। আজ করিম শেখকে ডিসচার্জ করা হবে। নীলুফা করিম শেখকে বিদায় জানাতে এসেছে, কিন্তু তার যাওয়ার আগের মুহূর্তে করিম শেখ নীলুফার হাত ধরে ফেলে। চোখে চোখ রেখে বলে, আমাকে আরেকটি সুযোগ দেবে নীলুফা? আমি যে একা, এতদিন ভালো সন্তান ভালো ভাই হয়েছি। আজ থেকে কথা দিচ্ছি, সব পিছুটান বাদ দিয়ে শুধু ভালো বাবা আর ভালো স্বামী হব। আমি আর পেছনে ফিরে তাকাবো না। নীলুফা এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামীর দিকে।
3 বছর পর আজ নিজেদের স্বপ্নের দোতলা বাসাটায় উঠবে নীলুফা। বাসাটার নাম দিয়েছে নীলুফা বিলা। নীলুফা মানা করেছিল, কিন্তু করিম শুনেনি। বাসাটা যে অবশ্য নীলুফার নামে লিখে দিয়েছে। সেদিন হাসপাতালে নীলুফা করিমকে ফিরিয়ে দেয়নি, সুযোগ দিয়েছিল। তাকে নিয়ে নিজের বাবার বাসায় ফিরেছিল। নেহাল করিমকে একটা দোকানের কর্মচারী হিসেবে ঢুকিয়ে দেয়। ব্যবসায় যেহেতু করিমের হাত ভালো, তাই অল্প দিনে সে মালিকের প্রিয় পাত্র হয়ে ওঠে। এরপর সে লোন নিয়ে নিজের একটা ছোট্ট হোটেল ব্যবসা দেয়, যা 1 বছরের জনপ্রিয়তা লাভ করে। আজ করিম আবারও সফল ব্যবসায়ী। তবে এখন সে তার আয়ের পুরোটা স্ত্রীর হাতে তুলে দেয়। সে তার কথা রেখেছে। অন্যদিকে নেহালের প্রতিও সে কৃতজ্ঞ, কারণ নেহাল তাকে এ যাত্রায় অনেক সাহায্য করেছে। বাড়ির মিলাদ শেষে সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখন আগমন ঘটে 4 জন অনাকাঙ্ক্ষিত অতিথির। করিম শেখের মা বোনের আহাজারি করতে করতে বাসায় ঢুকে পড়ে। করিমের মা মেকি ভালোবাসা দেখিয়ে বলে, আব্বা তোরে আমি জন্ম দিলাম, এত বড় করলাম, আজ তুই আমাকে ভুলে গেলি, বাড়ি করলি, আমাকে একবার জানালিও না বাপ। বিনু বলল, ভাইয়া এতদিনও কি বোনদের কথা মনে পড়েনি তোর? এদিকে নীলুফা ঘামছে। সে কি আবার নিজের সুখের সংসার হারাবে? তার ভাবনার মাঝে করিম শেখ বলে উঠল, নীলু দেখো তো কে এসেছে, খাবার হাতে দিয়ে বিদায় করো তাড়াতাড়ি। বলেই সে চলে গেল। নীলুফা সন্তুষ্টির হাসি এসে 4 জনের হাতে 4টি বিরিয়ানির প্যাকেট ধরিয়ে বলল, এবার আসতে পারেন। রোকেয়া বানু হিস হিসিয়ে বলল, আমার ছেলের বাসা থেকে আমাকে যেতে বলছো বেয়াদব মেয়ে। নীলুফাও হেসে উত্তর দিল, বাড়ির নাম মনে হয় দেখেননি, নীলুফা বিলা, আর দলিলটাও আমার নামেই। এই সংসার আমার, এটা নীলুফার সংসার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।